বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে মির্জা আব্দুল করিম কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো গত কয়েকটি পর্ব থেকে আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের হলো যৌক্তিক সংজ্ঞা সম্পর্কিত আলোচনা শুরু হয়েছে। ইতিপূর্বে আমরা যৌক্তিক সংজ্ঞা এর ধারণা, বিভিন্ন যুক্তিবিদ্যার এ সম্পর্কিত মতামত, তারপরে সংজ্ঞা কাকে বলে এর বর্ণনা, এছাড়া হলো সংজ্ঞার নিয়ম আলোচনা করতে যে প্রথম নিয়মটি এবং তার অনুপপত্তি সম্পর্কে আলোচনা করেছি। আশা করি সেসব আলোচনা তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করেছ। আজকেও আমরা যৌক্তিক সংজ্ঞার বিভিন্ন নিয়মাবলী নিয়ে আলোচনা করব এবং এই সমস্ত নিয়ম লঙ্ঘন করলে কী ধরনের অনুপপত্তি সৃষ্টি হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আশা করি আজকের ক্লাসটাও তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তো তাহলে এসো আমরা মূল আলোচনায় ফিরে আসি। তাহলে আমাদের আজকের পাঠের শিরোনাম হলো সংজ্ঞা নিয়মাবলী। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হবে সেগুলো হলো সংজ্ঞার নিয়মাবলী এবং সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। এবং আজকের ক্লাস যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে এর ফলে তোমাদের যে শিখন ফল তৈরি হবে সেগুলো হলো যে সংজ্ঞার নিয়মাবলী তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি মূল্যায়ন করতে পারবে। প্রথমে আমরা যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে একটু জেনে নিই। যদিও ইতিপূর্বে এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, তারপর যেহেতু যৌক্তিক সংজ্ঞার বিভিন্ন নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করছি, সেই কারণে যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে আমরা আবারও একটু ধারণা অর্জনের চেষ্টা করি। বলা হচ্ছে যে কোনো পদের যথার্থের সম্পূর্ণ বিবৃতিকে ওই পদের যৌক্তিক সংজ্ঞা বলে। তাহলে যৌক্তিক সংজ্ঞাটা কি? যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের যথার্থের সম্পূর্ণ বিবৃতি। এবং তোমরা জানো যে যথার্থ হলো কোনো পদের হলো আবশ্যিক গুণ, এবং এমন ধরনের আবশ্যিক গুণ যে গুণটি পদের অবশ্যই থাকা লাগবে, তা না হলে ওই পদকে সেই পদ হিসাবে চিহ্নিত করা যায় না। সুতরাং সে ধরনের যে সমস্ত গুণাবলী সেইগুলো যদি আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করি, কোনো পদের সংজ্ঞা দিতে চাই, তাহলে বলা যায় যে সেক্ষেত্রে আমরা পদটি যৌক্তিক সংজ্ঞা প্রদান করেছি। যেমন আমরা যদি বলি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কি বলা হলো যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে এক্ষেত্রে আমরা মানুষ পদের একটি সংজ্ঞা প্রদান করলাম। এর কারণ কি? যে সংজ্ঞায় বলা হচ্ছে যে পদের জাততত্ত্ব সম্পূর্ণ বিবৃতি দিতে হবে, অর্থাৎ জাততত্ত্ব বিষয়ক যে সমস্ত গুণ সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। এখন আমরা জানি যে মানুষ পদের হলো জাততত্ত্ব বিষয়ক গুণ হলো তার বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। এই সংজ্ঞায় যেহেতু তার বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তির কথা উল্লেখ করা হয়েছে, সুতরাং এটি একটি হলো যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞার ক্ষেত্রে আমরা জানি যে পদের সংজ্ঞা দিতে হবে তাকে আমরা সংজ্ঞা পদ বলি, এবং যে পদের মাধ্যমে সংজ্ঞা দিতে হবে তাকে সংজ্ঞার্থ পদ বলা হবে, বা সেটি হলো সংজ্ঞার্থ পদ। যেমন আমরা হলো মানুষ এই পদের সংজ্ঞা প্রদান করলাম, এক্ষেত্রে মানুষ হলো সংজ্ঞা পদ, এবং মানুষকে আমরা বুদ্ধিবৃত্তি এবং এই বিষয়ে এই পদের মাধ্যমে হলো সংজ্ঞায়িত করেছে, যার ফলে বুদ্ধিবৃত্তি এবং জীব বা জীববৃত্তি
এই ক্ষেত্রে হলো সংজ্ঞার্থ পদ। তোমাদের অন্যান্য নিয়ম আলোচনার পূর্বে একটি কথা খেয়াল করা দরকার, সেটি হলো যে আমরা বলছি যে কোনো পদের যথার্থ সম্পূর্ণ বিবৃতি প্রকাশ করতে হবে, অর্থাৎ যথার্থ যা সেটা প্রকাশ করতে হবে। এখন মানুষের যে যথার্থ আর সৎ মানুষের যথার্থের মধ্যে পার্থক্য রয়েছে। এখন শুধু মানুষের যদি আমরা সংজ্ঞা দিতে যে তার সততার কথা বলি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মানুষের সংজ্ঞা দেওয়া হলো না, অর্থাৎ সেই ক্ষেত্রে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হলো। কিন্তু যখন আমরা সৎ মানুষের সংজ্ঞা প্রদান করব, তখন কিন্তু বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তির সঙ্গে সততা এই কথাটির উল্লেখ করা লাগবে, তাহলে তার যথার্থ পরিপূর্ণরূপে প্রকাশ করবে। অর্থাৎ কোনো পদের যথার্থ সেই পদের হলো মূল বৈশিষ্ট্য। যখন আমরা মানুষ মনে করব, তখন হলো মানুষের হলো যে আবশ্যকীয় গুণাবলী সেটা উল্লেখ করব। আবার যখন সৎ মানুষ বলবো, তখন সৎ মানুষ হওয়ার জন্য যে যে আবশ্যক গুণ থাকা দরকার সেটি আমরা তখন প্রকাশ করব। মানুষ পদের সংজ্ঞা দিতে যে মানে আমরা যদি সততার কথা উল্লেখ করি, তাহলে কিন্তু সেটি অবান্তর লক্ষণ হিসেবে গণ্য হয়ে যাচ্ছে, যার ফলে সেটা একটা ত্রুটিপূর্ণ সংজ্ঞা হচ্ছে। কিন্তু যখন আমরা সৎ মানুষের সংজ্ঞা দেবো, তখন কিন্তু এই সততার কথা উল্লেখ করতে হবে, কেন মানুষ বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি সম্পন্ন সবাই, কিন্তু সৎ মানুষ হতে হলে তার মধ্যে আবার সততা থাকতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে একটি সংজ্ঞা কখন ত্রুটিপূর্ণ হবে বা হবে না সেটা নির্ভর করে সেই সংজ্ঞার মূল বৈশিষ্ট্য কী, সেইগুলো যদি আমরা প্রকাশ করি তাহলে সেটি সঠিক হলো। আর যদি এর বাইরে কোনো বাড়তি কোনো বিষয় যোগ করি, তাহলে কিন্তু সেটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। অথবা যদি যা যা উল্লেখ করার দরকার, যে সমস্ত আবশ্যিক বৈশিষ্ট্য উল্লেখ করার দরকার, যদি তার থেকে কম গুণাবলী উল্লেখ করি, তাহলেও কিন্তু সেটি ত্রুটিপূর্ণ হয়ে গেল। সুতরাং সংজ্ঞার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ইতিপূর্বে আমরা সংজ্ঞার প্রথম নিয়ম আলোচনা করেছি, আজকে হলো দ্বিতীয় নিয়ম থেকে আলোচনা শুরু হবে। তাহলে এসব লক্ষ্য করা যাক বিষয়গুলো। এখানে আরেকটি কথা বলা হয়েছে যে সংজ্ঞায় হলো আসন্নতম জাতি ও তার বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। অর্থাৎ যে পদটির আমরা সংজ্ঞা প্রদান করব, সেক্ষেত্রে তার আসন্নতম জাতি কোনটি সেটা আমাদের উল্লেখ করতে হবে। এবং বিভেদক লক্ষণ হলো তার যে বিশেষ বৈশিষ্ট্য, যেটি তাকে অন্যান্য একই জাতের অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে পৃথক করে, সেই ধরনের গুণাবলী। যেমন হলো আমরা যদি সৎ মানুষের কথা বলি, তাহলে তার সততা হলো তাকে মানুষের অন্তর্গত অন্যান্য মানুষ থেকে আলাদা করে বোঝাচ্ছে, তারপরে সেক্ষেত্রে সেটা হলো বিভেদক লক্ষণ হবে। যেমন আমরা সৎ মানুষের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে হলো এই সৎ মানুষের আসন্নতম জাতি কিন্তু মানুষ, কিন্তু মানুষের আসন্নতম জাতি হলো জীব, আসন্নতম জাতি হলো তার নিকটতম জাতি। সুতরাং আমাদের সংজ্ঞার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সংজ্ঞার দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি অপেক্ষা সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। অর্থাৎ আমরা মানুষ পদের সংজ্ঞা যদি দিই, তাহলে মানুষকে বোঝানোর জন্য যে যে শব্দ ব্যবহার করে সেগুলো অবশ্যই মানে এমন শব্দ হতে হবে যাতে মানুষকে বোঝার পক্ষে সহজ হয়। কিন্তু আমরা যদি এভাবে সংজ্ঞা দিই যে সকল দার্শনিক হন হলো পণ্ডিত ব্যক্তি, সকল দার্শনিক হন পণ্ডিত ব্যক্তি, এই ক্ষেত্রে কিন্তু দার্শনিক এই পদটির কিন্তু সংজ্ঞাটি পরিষ্কার হলো না। যদিও পণ্ডিত কথাটা হলো পরিচিত একটি বিষয়, কিন্তু আমরা যদি বলি দার্শনিক হন পণ্ডিত ব্যক্তি, এইটা বললে কিন্তু আসলে দার্শনিক পদটির সংজ্ঞা প্রদান করা হলো না, কেননা এটা থেকে পরিষ্কার না। কিংবা আমরা যদি বললাম যে চেয়ার হয় কে দ্বারা, বা অন্যান্য এই জাতীয় যদি দুর্বোধ্য কোনো শব্দ ব্যবহার করে বা অপরিচিত শব্দ ব্যবহার করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সংজ্ঞাটি স্পষ্ট হয় না বা সংজ্ঞার অর্থ পুরোপুরি বোধগম্য হয় না। যার ফলে বলা হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি অপেক্ষা সংজ্ঞাটি হলো স্পষ্টতর হতে হবে। যেহেতু সংজ্ঞার মাধ্যমে আমরা কোনো পদকে বোধগম্য করে তুলি, সে কারণে যার মাধ্যমে যে সমস্ত পদের মাধ্যমে সেই সংজ্ঞাটি প্রদান করব, সেগুলো অবশ্যই
কি হবে, স্পষ্ট হবে। মানে সেক্ষেত্রে কোনো রূপক শব্দ বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এখন যদি আমরা এই নিয়ম লঙ্ঘন করি তাহলে কি হবে? যদি দ্বিতীয় নিয়মে যেটা বলা হচ্ছে যে মানে যেভাবে আমরা সংজ্ঞা প্রদান করব সেটি যেন স্পষ্ট হয়, এবং এক্ষেত্রে যেন কোনো রূপক শব্দ বা দুর্বোধ্য শব্দ বা স্পষ্ট শব্দ এই জাতীয় কোনো শব্দ যেন আমরা ব্যবহার না করি। যদি করি তাহলে কী হবে? যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের হলো কী হবে, রূপক সংজ্ঞা এবং দুর্বোধ্য সংজ্ঞা এই জাতীয় ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ভব ঘটবে। যেমন আমরা যদি এইটি খেয়াল করি যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি কি। রূপক সংজ্ঞা কি? রূপক সংজ্ঞা হলো যে কোনো কিছু যদি আমরা তুলনা করে বলি, আমরা যদি কোনো পদকে বোঝাতে যে অন্য কোনো বিষয়ের সাথে তুলনা করে, তাহলে সেই ক্ষেত্রে সংজ্ঞাটি রূপক সংজ্ঞা জনিত মানে দোষে দুষ্ট হয় আর কি, বা একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ভব ঘটে, যেটিকে আমরা বলছি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন আমরা যদি বলি যে পানি হলো জীবন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু পানির সংজ্ঞা প্রদান করা হলো না। পানি পান করলে জীবন রক্ষা হয়, এটা ঠিক আছে, কিন্তু যখন আমরা পানির সংজ্ঞা দেবো তখন পানির মূল বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এই ক্ষেত্রে আমরা হলো পানির সঙ্গে জীবনের একটি তুলনা করছে। এটা জীবনের ক্ষেত্রে যদিও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি হলো পানির কোনো মূল বৈশিষ্ট্য না। এটির পানির হলো কোনো মূল বৈশিষ্ট্য না। এই পানিকে আমরা জীবনের সঙ্গে তুলনা করছি, যেহেতু তুলনা করে সংজ্ঞা প্রদানের চেষ্টা করছি, সে কারণে এই ক্ষেত্রে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। আবার যদি আমরা এটি খেয়াল করি যে নারী হলো লজ্জা পদে আছে, আসলে এক্ষেত্রে যদি আমরা নারী পদের এইভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে সেটাও কিন্তু এটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা। এখানে লজ্জাবতীর সঙ্গে আমরা নারীর তুলনা করেছি, কিন্তু নারী যদি আমরা সংজ্ঞা প্রদান করতে চাই তাহলে দেখা যাচ্ছে তার নারীত্ব উল্লেখ করতে হবে, তার জীববৃত্তি, তার বুদ্ধিবৃত্তি, এই সমস্ত গুণাবলী উল্লেখের মাধ্যমে কেবলমাত্র নারী পদের সংজ্ঞা প্রদান করা যায়। কিন্তু আমরা যদি এইভাবে না করে, তার মূল বৈশিষ্ট্য বা তার যথার্থ উল্লেখ না করে, যদি আমরা কি করি, যদি আমরা কোনো বিষয়ের সঙ্গে তুলনা করে কোনো পদের সঙ্গে প্রদানের চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে যে বিষয় আনতে হয় সেটি কি, সেক্ষেত্রে হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির সৃষ্টি হয়। আমরা যদি এইভাবে বলি যে সকল ধার্মিক হলো ন্যায়ের প্রতীক, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধার্মিক পদের হলো সংজ্ঞা প্রদান করলাম না, এখানে হলো তুলনা করে বললাম। সুতরাং এই ক্ষেত্রেও হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমরা যদি অন্য একটি উদাহরণ খেয়াল করি, সেটা কি, যে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। দুর্বোধ্য মানে যেটি বোঝা যায় না, সহজে বোঝা কষ্টকর, যেটা সবাই বুঝতে পারে না, এই জাতীয় বিষয়। এই জাতীয় কোনো বিষয় যদি উল্লেখের মাধ্যমে আমরা কোনো পদের সংজ্ঞা প্রদান করি তাহলে সেই ক্ষেত্রে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়, এবং এই ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম হলো দুর্বোধ্য সংজ্ঞা। সুতরাং আমাদের সংজ্ঞা প্রদানের সময় অবশ্যই যাতে সংজ্ঞাটি সহজ হয়, স্পষ্টতর হয়, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা যদি এই উদাহরণটি খেয়াল করি, কি বলা হচ্ছে যে সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল। সঙ্গীত কি? সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে দুর্মূল্য কোলাহল বলে সঙ্গীত বিষয়টাকে কিন্তু আরো জটিল করে তুললাম। সঙ্গীর অর্থ এক্ষেত্রে স্পষ্ট হওয়ার পরিবর্তে কি হয়ে গেল, বিষয়টি আরো জটিল হয়ে গেল। সুতরাং এটি কোনো যৌক্তিক সংজ্ঞা হলো না, এটি হলো দুর্বোধ্য সংজ্ঞা হয়ে গেল। আবার যদি এটি খেয়াল করি যে ভাস্কর্য হলো প্রস্তুতিভূত সঙ্গীত। ভাস্কর্য কি? ভাস্কর্য হলো প্রস্তুতিভূত, আমরা জানি যে পাথর কেটে কেটে ভাস্কর্য তৈরি করা হয়। তাহলে সেই ভাস্কর্য হলো কি? ভাস্কর্য হলো প্রস্তুতিভূত সঙ্গীত। সুতরাং এই বস্তুরীভূত সঙ্গীতের দ্বারা কিন্তু আমাদের নিকটে ভাস্কর্য এই কথাটি কিন্তু বা এই পদটির হলো অর্থবোধগম্য হলো না, বরং বিষয়টি হলো আরো অস্পষ্ট এবং জটিল হয়ে গেল। যার ফলে এই ক্ষেত্রেও কি হলো, এই ক্ষেত্রেও হলো ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ভব ঘটলো, এবং যেটিকে বলা হচ্ছে যে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এই ধরনের যদি আমরা হলো ভাষা ব্যবহারের মাধ্যমে কোনো পদের সংজ্ঞা প্রদানের চেষ্টা করি, যেটি আমাদের কোনো পদের অর্থকে সহজ বা স্পষ্ট করার পরিবর্তে আরো জটিল করে তোলে, তাহলে সেই ধরনের ত্রুটিপূর্ণ সংজ্ঞাকে আমরা বলছি হলো দুর্বোধ্য সংজ্ঞা, এবং এটি হলো
যৌক্তিক দোষ, যে কারণে এখানে বলা হচ্ছে যে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সংজ্ঞার তৃতীয় নিয়মে বলা হচ্ছে কি, যে পদের সংজ্ঞা দিতে হবে, কি বলা হচ্ছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। আমরা নিয়মটি আবার খেয়াল করি। কি বলা হচ্ছে, যে যৌক্তিক সংজ্ঞা তৃতীয় নিয়মে বলা হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। সেই পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। প্রতিশব্দ হলো কি, যে একই শব্দের অনেক ধরনের প্রতিশব্দ হতে পারে। যেমন মানুষের প্রতিশব্দ হলো মনুষ্য, বা সূর্যের প্রতিশব্দ কি সূর্য, রবি, হ্যাঁ, এরকম আলোর প্রতিশব্দ কিরণ, এই জাতীয় বিভিন্ন বিষয় আছে। যে একই শব্দের বিভিন্ন ধরনের প্রতিশব্দ থাকতে পারে। বলা হচ্ছে যে সেই সমস্ত প্রতিশব্দ ব্যবহার করে কি করা যাবে না, সংজ্ঞা প্রদান করা যাবে না। যেমন আমরা বললাম যে হলো মানুষ হয় মনুষ্য জাতীয় জীব। তাহলে আমরা জানি যে মানুষ পদের সংজ্ঞা দিতে হলে তার হলে কি করতে হয়, তার জাততত্ত্ব উল্লেখ করতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে বলা লাগে যে মানুষ হয় হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বা মানুষ হয় হলো বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি সম্পন্ন। কিন্তু দেখা গেল যে এক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে যদি আমরা এইভাবে সংজ্ঞা দিই যে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, অর্থাৎ মানুষও যা মনুষ্য তাই, কিন্তু মানুষের অর্থ বোঝাতে যে যদি আমরা মনুষ্য এই কথাটি ব্যবহার করি তাহলে কিন্তু মানুষ পদের অর্থ বোধগম্য হলো না। কারণ এখানে এই ক্ষেত্রে আরো প্রশ্ন আসছে, তাহলে মনুষ্যকে, এখন মনুষ্যকে যদি আমরা আবার মানুষ দ্বারা বোঝানোর চেষ্টা করি, কিংবা মানুষকে যদি মনুষ্য এই কথা দ্বারা বোঝানোর চেষ্টা করি, তাহলে কিন্তু একটি জটিলতা সৃষ্টি হয়ে গেল। যার ফলে এই ক্ষেত্রে একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ভব ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেল। যেমন সংজ্ঞায় যদি আমরা এই তৃতীয় নিয়ম লঙ্ঘন করি তাহলে কি হবে, সংজ্ঞায় যদি আমরা এই তৃতীয় নিয়ম লঙ্ঘন করি, অর্থাৎ যদি আমরা কোনো পদের হলো প্রতিশব্দ ব্যবহারের মাধ্যমে বা একই শব্দ বারবার ব্যবহারের মাধ্যমে ওই পদের সংজ্ঞা প্রদানের চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে বিষয়টি কি হলো, মানে চক্কর আকারে ফিরে আসে আর কি। যে কারণে এটাকে বলা হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন আমরা বললাম হলো ফুল হয় পুষ্প, এখন ফুল হয় কি পুষ্প, পুষ্প কি ফুল, তাহলে কি হলো, এই বিষয়টি এইভাবে হলো চক্র আকারে ফিরে আসে। যেহেতু এখন ফুলের সংজ্ঞা দিতে হলে ফুলের মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে, তা না করে আমরা কি করলাম, ফুলের অন্য একটি প্রতিশব্দ যেটা হলো পুষ্প সেটি ব্যবহার করলাম। এখন তাহলে পুষ্প কি, এরা কিন্তু কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা হয় না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ফুলের সংজ্ঞা দিতে হলে ফুলের মূল বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, তা না করে আমরা বললাম কি ফুল হয় পুষ্প, তাহলে এটি কিন্তু কোনো সংজ্ঞা হলো না, এটা হলো যৌক্তিক সংজ্ঞা হলো না। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়েছে, এক্ষেত্রে বিষয়টি যেহেতু চক্র আকারে আবর্তিত হয়, যে কারণে এই অনুপপত্তির নাম হলো চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অর্থাৎ সংজ্ঞার তৃতীয় নিয়ম যদি আমরা লঙ্ঘন করি, মানে সংজ্ঞার নিয়ম যে হলো যথার্থ উল্লেখ করে হলো সংজ্ঞা দিতে হবে, কিন্তু তা না করে যদি আমরা ওই পদের হলো প্রতিশব্দ ব্যবহার করি তাহলে বিষয়টি চক্রাকারে যেহেতু আবর্তিত হয়, যে কারণে এক্ষেত্রে যে যুক্তি দোষ এই ক্ষেত্রে যে যুক্তি দোষ ঘটে সেটা হলো কি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক একইভাবে যদি আমরা বলি যে পাখি হয় বিহঙ্গ, এক্ষেত্রেও আমরা কিন্তু পাখির মূল বৈশিষ্ট্য উল্লেখ না করে বিহঙ্গ বা পাখির প্রতিশব্দ এইভাবে পাখির প্রতিশব্দ দ্বারা এই পাখি শব্দটির সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছে। সুতরাং এটি হলো চক্রক দোষে দুষ্ট, যে কারণে এই ক্ষেত্রেও হলো যৌক্তিক সংজ্ঞা না হয়ে কি হয়েছে, চক্রক সংজ্ঞা হয়েছে, বা এই ক্ষেত্রে হলো চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। ঠিক একইভাবে রবি হয় সূর্য, এভাবেও আমরা বলি আর কি বিষয়টি। এখন সংজ্ঞার চতুর্থ নিয়মে কি বলা হচ্ছে, সংজ্ঞার চতুর্থ নিয়মে বলা হচ্ছে যে সদর্থক সম্ভব হলে সংজ্ঞায় কখনোই নর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। আমরা সংজ্ঞা প্রদান করি কেন কোনো পদের, আমরা সংজ্ঞা প্রদান করি যে তার কি কি মূল বৈশিষ্ট্য সেইগুলো আমরা বোঝার চেষ্টা করি সংজ্ঞার মাধ্যমে। সেটি আসলে কোন কোন গুণের অধিকারী বা কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী সেইটাই কিন্তু জানার আমরা চেষ্টা করি সংজ্ঞার মাধ্যমে, বা সেটা বোঝানোর চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে যে যদি আমরা এই ক্ষেত্রে সদর্থক শব্দ ব্যবহার না করি, নর্থক শব্দ ব্যবহার করি। নর্থক শব্দ হলো যেটি পদের সঙ্গে কোনো মানে সম্পর্কহীন শব্দ আর কি, মানে যেটির সঙ্গে পদের কোনো সম্পর্ক নেই।
তাহলে যার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই বিষয় দ্বারা কিন্তু ওই পদকে সংজ্ঞায়িত করা যায় না বা ওই পদকে বোঝানো যায় না। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা সেই কাজটি করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কি হয়, আমাদের সেই ক্ষেত্রে হলো যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয় না। যেমন আমরা যদি বলি যে মানুষ নয় হলো অমানুষ, কি বলা হলো যে মানুষ নয় অমানুষ, তাহলে আমরা জানি যে মানুষ পদের সংজ্ঞা দিতে হলে বলতে হবে যে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বা মানুষ হয় হলো বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি সম্পন্ন। অথচ সেইভাবে আমরা সংজ্ঞা প্রদান না করে আমরা কি করছি, মানুষ নয় অমানুষ, মানুষ কি না সেটা বোঝাতে চাচ্ছে। তাহলে এটা কিন্তু মানুষের কোনো বৈশিষ্ট্য হলো না। বৈশিষ্ট্য সেটাই যেটা তার ক্ষেত্রে হলো স্বীকার করা হয়। বৈশিষ্ট্য কোনো পদের বৈশিষ্ট্য হলো সেইগুলোই যেগুলো ওই পদের ক্ষেত্রে কি করা হয়, স্বীকার করা হয়। কিন্তু যদি সেটা অস্বীকার করা হয় তাহলে কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না বা সেটি তার কোনো বৈশিষ্ট্য হিসেবে গণ্য হলো না। আচ্ছা, যেহেতু কোনো পদের যথার্থ হলো তার জন্য আবশ্যিক গুণ বা সেই ক্ষেত্রে অবশ্যই স্বীকার্য একটা বিষয়, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা কি করছি সেটা সেই বিষয়টি লক্ষ্য না করে আমরা নয়ার্থকভাবে তার সংজ্ঞা প্রদানের চেষ্টা করছি। কিন্তু মূলত সংজ্ঞা প্রদান করতে হবে কি সদর্থক গুণ, তার সদর্থক বৈশিষ্ট্য আর কি, অর্থাৎ যে বৈশিষ্ট্যটাকে তার ক্ষেত্রে হলো স্বীকার করা হয়। তাহলে সেই ধরনের স্বীকার্য বিষয় বা সেই ধরনের সদর্থক বিষয়ের যদি আমরা উল্লেখের মাধ্যমে সংজ্ঞা প্রদান করি তাহলে সেটি সঠিক হয়। আর যদি তা না করে যেইটা সে না, সেই পদটি যেইটার অধিকারী না সেভাবে যদি সংজ্ঞা প্রদান করি তাহলে এরকম ক্ষেত্রে হলে কি হয়, এরকম ক্ষেত্রে হলো নত সংজ্ঞাজনিত ত্রুটির উদ্ভব করার সম্ভাবনা থাকে। যেমন এক্ষেত্রে কি বলা হলো যে মানুষ নয় অমানুষ, তারপরে আলো হচ্ছে অন্ধকারের বিপরীত, এটাও কিন্তু একটি নর্থক বিষয় আর কি। আলো হচ্ছে অন্ধকারের বিপরীত মানে যেটি হলো আলোর পক্ষে না, যে ক্ষেত্রে হলো আলোর সঙ্গে বিরোধ রয়েছে। তাহলে এরকম একটা বিরোধপূর্ণ বিষয় দিয়ে আমরা কিন্তু আলোকে বোঝানোর চেষ্টা করছি, যার ফলে এটি হলো একটি নয়ার্থক ভাষা। যদিও এটি সদর্থকভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু আসলে এর মূল যে নিহিত অর্থ সেটি হলো কিন্তু নয়ার্থক, মানে যে বিষয়টি হলো আলোর সঙ্গে সম্পর্কিত নয়। সুতরাং এইভাবে যদি আমরা সংজ্ঞা প্রদান করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে, বা এই ক্ষেত্রে যুক্তি দর্শন নাম হলো কি বা অনুপপত্তির নাম হলো নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞা পঞ্চম নিয়মে কি বলা হচ্ছে যে পঞ্চম নিয়ম বলা হচ্ছে যে সংজ্ঞায় সঙ্গেয় ও সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হবে। সংজ্ঞা কি হবে, সংজ্ঞায় হলো সঙ্গেয় ও সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হবে, কম বা বেশি হতে পারবে না। তা আমরা জানি যে যে পদের আমরা সংজ্ঞা দিই সেটিকে বলা হয় সংজ্ঞা পদ, আর যার মাধ্যমে সংজ্ঞা প্রদান করি সেটি হলো সংজ্ঞার্থ পদ। সুতরাং এমন পদের মাধ্যমে সংজ্ঞা প্রদান করতে হবে যেগুলো হলো যেটির হলো মোট ব্যক্তার্থ ওই সংজ্ঞা পদের ব্যক্তার্থের সমান হবে, অথবা বলা যাবে যে হলো সংজ্ঞা পদ এবং সংজ্ঞার্থ পদ পরস্পর রূপান্তরযোগ্য হবে। যেমন আমরা যদি মানুষ পদের সংজ্ঞা প্রদান করি যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে এই ক্ষেত্রে মানুষ পদের যে ব্যক্তার্থ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের যে ব্যক্তার্থ সেটি কিন্তু সমান। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলতে যে ব্যক্তার্থ প্রকাশ করে আর মানুষ বলতে সেই একই ব্যক্তার্থ প্রকাশ করে। বুদ্ধিবৃত্তি মানে মানুষের পরিমাণ যদি 500 কোটি হয় তাহলে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের পরিমাণও 500 কোটি। সুতরাং সংজ্ঞা প্রদান করতে হলে আমাদেরকে এই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা কোনো পদের সংজ্ঞা প্রদান করব তখন যেন সেই সংজ্ঞা পদ এবং সংজ্ঞার্থ পদের হলো ব্যক্তার্থ পরস্পর সমান হয় বা এরা হলো রূপান্তরযোগ্য হয়। যেমন আমরা যদি বলি সকল কুমার হয় অবিবাহিত পুরুষ, তাহলে অবিবাহিত পুরুষ বলতে কিন্তু কুমারকেই বোঝায়। যারা কুমার বা যে সমস্ত পুরুষ অবিবাহিত তাদেরকে হলে আমরা সাধারণত কুমার বলি। অর্থাৎ কুমারের যে ব্যক্তার্থ এবং অবিবাহিত পুরুষের যে ব্যক্তার্থ এটা কিন্তু পরস্পর সমান। তাহলে এটি হলো সংজ্ঞা পদ এই ক্ষেত্রে এবং এটি হলো সংজ্ঞার্থ পদ, তাহলে এদের হলো ব্যক্তার্থ কিন্তু পরস্পর সমান। তাহলে সংজ্ঞা প্রদান করতে হলে আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। আবার আমরা যদি বলি সকল সৎ মানুষ হয় সততা সম্পন্ন বুদ্ধিমান প্রাণী, তাহলে সকল সৎ মানুষ হয় সততা সম্পন্ন বুদ্ধিমান প্রাণী।
তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে সৎ মানুষের যে ব্যক্তিত্ব এবং সততা সম্পন্ন বুদ্ধিমান প্রাণী, এদের ব্যক্তিত্ব কিন্তু সমান। অর্থাৎ সততা সম্পন্ন বুদ্ধিমান প্রাণী বলতে সৎ মানুষকে বোঝায়। সুতরাং সৎ মানুষের যে ব্যক্তিত্ব হবে বা যে পরিমাণ হবে, তাহলে সেটি হলো কি সততা সম্পন্ন বুদ্ধিমান প্রাণীর সমান হবে। বা এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে সততা সম্পন্ন বুদ্ধিমান প্রাণী বলতে আমরা কি বুঝি, সৎ মানুষকে বুঝি। অর্থাৎ সৎ মানুষের পরিবর্তে আমরা সততা সম্পন্ন বুদ্ধিমান প্রাণী কথা বলতে পারি, অথবা সততা সম্পন্ন বুদ্ধিমান প্রাণী এদের পরিবর্তে আমরা কি বলতে পারি, সৎ মানুষ এই কথাটি বলতে পারি। যদি আমরা এই নিয়মটি লঙ্ঘন করি তাহলে কি হবে, যদি সংজ্ঞায় আমরা এই নিয়মটি লঙ্ঘন করি তাহলে কি হতে পারে, অব্যাপক সংজ্ঞা জনিত অনুপপত্তি এবং অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে। যেমন আমরা যদি এক্ষেত্রে খেয়াল করি যে কি বলা হচ্ছে যে মানুষ হয় শিক্ষিত প্রাণী, মানুষ হয় হলো কি, মানুষ হয় শিক্ষিত প্রাণী। তাহলে এই ক্ষেত্রে হলো মানুষের যে ব্যক্ত অর্থ বা তার যে ব্যাপকতা সেটি কিন্তু শিক্ষিত প্রাণী এটার ব্যাপকতা সমান না। কেননা মানুষের মধ্যে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। এক্ষেত্রে হলে কি করা হয়েছে, অশিক্ষিত বাধা দেওয়া হয়েছে, যার ফলে মানুষের ব্যক্তিত্ব কিন্তু কমে গেছে। মানুষের যে পরিমাণে ব্যাপকতা বা ব্যক্তিত্ব থাকার কথা সেটি কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। যদি কোনো পদ হলো, কোনো পদের হলো, যদি কোনো সংজ্ঞা হলো কোনো পদের হলো সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ না পায়, তার থেকে যদি কম ব্যক্তিত্ব প্রকাশ পায় তাহলে সেটিকে বলা হয় অব্যাপক সংজ্ঞা। তাহলে যেহেতু এক্ষেত্রে মানুষের হলো সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ পায়নি, কারণ কি যে শিক্ষিত মানুষের তুলনায় মানুষের ব্যক্তিত্ব অনেক বেশি। তাহলে মানুষের যে ব্যক্তিত্ব সেই পরিমাণ উল্লেখ না করে একটা অংশ প্রকাশ করা হয়েছে, যার ফলে এক্ষেত্রে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। আবার আমরা যেমন বললাম যে গাছ হয় সবুজ পাতাযুক্ত উদ্ভিদ। আসলে গাছ যে শুধু সবুজ পাতাযুক্ত উদ্ভিদ তা নয়, সবুজ পাতাযুক্ত ছাড়াও অন্যান্য উদ্ভিদও রয়েছে। সবুজ পাতাযুক্ত ছাড়াও কি আছে, অনেক ধরনের পাতাযুক্ত উদ্ভিদ পাওয়া যায়। যেমন পাতাবাহারী গাছ যদি আমরা খেয়াল করি, বা বাগান বিলাস বা অন্যান্য যে সমস্ত গাছ আছে তাদের সেগুলো যদি খেয়াল করি তাদের সবার পাতায় যে সবুজ তা না, বিভিন্ন রঙেরও আছে। যার ফলে এই ক্ষেত্রে আমরা কি করেছি, শুধুমাত্র সবুজ পাতার কথা উল্লেখ করেছে, সবুজ পাতাযুক্ত এই সমস্ত উদ্ভিদের কথা উল্লেখ করেছে। যার ফলে গাছের যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের পরিমাণ কিন্তু এখানে সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। যার ফলে এক্ষেত্রে কি হয়েছে, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। আবার আমরা যদি সংজ্ঞায় হলে কি করি, যদি এভাবে বলি যে গরু হয় নিরীহ প্রাণী, তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে গরুর যে ব্যাপকতা সেটি কিন্তু হলো বৃদ্ধি পেয়ে গেছে। কেন, গরু একটা নির্দিষ্ট ব্যাপকতা রয়েছে, কিন্তু নিরীহ প্রাণী যে শুধু গরুই তা না, গরু ছাড়াও অন্যান্য প্রাণী হতে পারে, যেমন ছাগল আছে, অন্যান্য আছে, হরিণ আছে, এই জাতীয় অনেক প্রাণী আছে যাদেরকে নিরীহ ভাবা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি করা হয়েছে, এই ক্ষেত্রে কেবলমাত্র গরুকে বলা হয়েছে যে গরু হয় হলো নিরীহ প্রাণী। সুতরাং দেখা যাচ্ছে যে গরুর যে ব্যাপকতা সেটি কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে গেছে। এই নিরীহ প্রাণীর ব্যাপকতা গরুর ব্যাপকতার তুলনায় অনেক বেশি, যার ফলে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে সংজ্ঞায় তা কোনো পদের হলো ব্যক্তিত্বের, কোনো পদের যে ব্যক্তিত্ব তার থেকে অনেক বেশি ব্যক্তিত্ব প্রকাশ পায়, সেই ক্ষেত্রে হলো কি হয়, অতি ব্যাপক সংজ্ঞার উদ্ভব ঘটে। এখানে যেহেতু গরু এই পদের হলো যে ব্যক্তিত্ব তার তুলনায় অনেক বেশি ব্যক্তিত্ব এখানে প্রকাশ পেয়েছে, যার ফলে এটি হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দোষে দুষ্ট হয়েছে, বা এই ক্ষেত্রে হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। এতক্ষণ তোমরা আশা করি মনোযোগ সহকারে আমার ক্লাস লক্ষ্য করেছে। এখন আজকের এই আলোচনা থেকে তোমাদের কতটুকু জ্ঞান অর্জিত হলো এসব তার একটা মূল্যায়নের ব্যবস্থা করি। কি বলা হলো যে নিচের ছক থেকে দার্শনিক পদটির যৌক্তিক সংজ্ঞা প্রদান করো। বাক্যটি আবার লক্ষ্য করো এবং সম্ভব হলে তোমরা খাতা পেন্সিলে বিষয়টি লেখার চেষ্টা করো। কি বলা হচ্ছে যে নিচের ছক থেকে দার্শনিক পদটির যৌক্তিক সংজ্ঞা প্রদান করো।
সেই শখটিকে বলা হলো যে অভিজ্ঞ, জ্ঞান অনুরাগ, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি, পণ্ডিত, তার্কিক। অর্থাৎ এই যে শব্দগুলো বলা হলো, এই শব্দগুলোর মধ্য থেকে যে বৈশিষ্ট্য দার্শনিক পত্রের জন্য প্রযোজ্য সেই সমস্ত বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে দার্শনিক পত্রের একটি সংজ্ঞা প্রদান করতে বলা হয়েছে। তাহলে এ ব্যাপারে হলো কিছু সময় আমরা ভাবি। আশা করি যারা আজকের আলোচনা বুঝতে পারছো তারা এখান থেকে সহজেই দার্শনিক পত্রের সংজ্ঞা প্রদান করতে সক্ষম হয়েছে। এখন মিলিয়ে দেখা যাক তোমাদের সংজ্ঞাটি সঠিক হয়েছে কিনা। এর উত্তরে কি বলা আছে যে সকল দার্শনিক হন জ্ঞান অনুরাগ, বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি সম্পন্ন। কি বলা হলো যে সকল দার্শনিক হন জ্ঞান অনুরাগ, বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি সম্পন্ন। তার মানে এর মধ্যে থেকে আমরা জ্ঞান অনুরাগ, বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি এই পদগুলো বেছে নিয়েছি। এর কারণ কি, যে এর কারণ হলো দার্শনিক পদের জাততত্ত্ব হলো কিন্তু এই বিষয়গুলো। একজন দার্শনিক প্রথমত তিনি একজন মানুষ, যে কারণে তার হলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি থাকবে। এবং বলা হয় যে দার্শনিক পদের অন্যতম বৈশিষ্ট্য হলো জ্ঞান অনুরাগ। দার্শনিক পদের অন্যতম বৈশিষ্ট্য হলো কি হলো জ্ঞান অনুরাগ। যেহেতু এই ক্ষেত্রে হলো তার মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে, যার ফলে দার্শনিক পত্রের একটি যৌক্তিক সংজ্ঞা প্রদান করা সম্ভব হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাস লক্ষ্য করলে সেজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আশা করি আগামী ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবা এবং এই ক্লাসটি বুঝতে অসুবিধা হলে বারে বারে আবার লক্ষ্য করবা। বরাবর মতো এটি তোমাদের আবারও স্মরণ করে দিয়েছে যে এই ক্লাসটি হলো মীর আব্দুল করিম কলেজের ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এবং যশোর শিক্ষা বোর্ডের অনলাইন ক্লাসরুমে তোমরা সার্চ করলে পাবা। সে সমস্ত জায়গা থেকে ক্লাসগুলো বারে বারে লক্ষ্য করতে পারবা। ক্লাসগুলো তোমরা লাইক শেয়ার করতে পারো, যাতে তোমার অন্যান্য সহপাঠীরা বিষয়টি লক্ষ্য করতে পারে বা এই ব্যাপারে তারা জ্ঞান অর্জন করতে পারে। আগামী ক্লাসে আবারও দেখা হবে আশা রাখছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে নিয়মিত পড়াশোনা করো এবং যাতে ভবিষ্যতে রেজাল্ট ভালো হয় সে ব্যাপারে তোমরা সবসময় সচেষ্ট থাকো। আল্লাহ হাফেজ।